পরের দিন সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়ে গেল। চারিদিকে অজস্র ঢাক ঢোলে গোটা গ্রাম মেতে উঠেছে। সন্ধ্যা হয় হয় এমন সময় যজ্ঞ আরম্ভ করলাম। দাউ দাউ করে হোমের যজ্ঞ হতে লাগলো। সাধুজির শিখিয়ে দেওয়া মন্ত্র আমি উচ্চারণ করতে লাগলাম। রাত 1টার সময় হোম সম্পন্ন হলো। এবার হবে বলি। তার আগে কমলের মেয়েকে সামনের গঙ্গা থেকে 4-5টা হৃষ্টপুষ্ট লোক স্নান করিয়ে এনে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখল। এই দৃশ্য দেখে কমল ও তার স্ত্রীর বুক কেঁপে কেঁপে উঠল। কিন্তু আর কোনো উপায়ও তো নেই। যদি ডম্র যোগিনী তার চরম সীমায় পৌঁছে যায় তাহলে কারোর সাধ্য নেই তাকে সামলে রাখার মতো। যাই হোক, মন্দিরে মায়ের পায়ে কাস্তান ঠেকিয়ে ভেজা চপচপে ছাগলগুলোকে একে একে বড়ি কাটে নিয়ে আসার হুকুম দিলাম। তারপর সেই কুচকুচে কালো ছাগলগুলোকে একের পর এক বলি দিলাম। নমস্কার, আজ আপনারা শুনবেন টি মেক ইউনিক অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অর্ঘ্য চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও ডম্রযোগিনী। এই গল্পের সমস্ত চরিত্র ও স্থানগুলি সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো সামঞ্জস্য থাকলে তা নেহায়েতই কাকতালীয়। তাই আমরা আশা করব আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা এটিকে একটি গল্পের আকারে গ্রহণ করবেন। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, টি মেক ইউনিক অরিজিনালস প্রেজেন্স তারানাথ তান্ত্রিক ও ডম্রযোগিনী। আজ দোল পূর্ণিমা, সরকারিভাবে অফিসের ছুটি। তাই আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার তাড়াটাও ছিল না। তখন বেলা গড়িয়ে 11টা 10-15 হবে। আজ আমার তাড়া না থাকলেও গিন্নির আজ বড়ই তাড়া। সকাল সকাল স্নান সেরে ঠাকুরের পায়ে আবির দিয়ে আমার জন্য সামান্য জল খাবার তৈরি করে আমার ঘুম থেকে ওঠার অপেক্ষায় বসে আছি। কখন পায়ে আবির দিয়ে বাপের বাড়ি ছুটবে। মা বাবার পায়েও আবির দিতে হবে তো নাকি। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে গিন্নির সামনে এসে দাঁড়ালাম। গিন্নি পায়ে আবির দিয়ে দুটো প্রণাম ঢুকে বলল, নাও একটু আশীর্বাদ করে দাও তো দেখি। আমি একটু ঠাট্টা সুরেই বললাম, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি আসার দরকার নেই, সময় নিয়ে এসো। 1-2 মাস দেরি হলেও অসুবিধা নেই। ওরে আমার কলির কেষ্ট রে, আমি 2 মাসের জন্য বাপের বাড়ি যাই আর তুমি এখানে রাসলীলা করো। আহা, আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এই বলে গিন্নির গালে একটু লাল আবির মাখিয়ে দিলাম। এই না না, আর দেরি করো না। এমনিতেই রাস্তায় আজ প্রচুর গ্যাঞ্জাম, এখনই বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, আর দেরি করাটা উচিত হবে না। আমি রান্না করে রেখেছি, তুমি একটু বেড়ে নিও। বাড়ির সামনে থেকে যাওয়া একটা বাসে গিন্নিকে তুলে দিয়ে বাড়ির অভিমুখে ফিরছি। এমন সময় এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। ওহে দাঁড়াও হে ভাই। ঘাড় ঘুরিয়ে দেখি কিশোরী রাস্তার ওপাশে ফুটপাতে একটা ছোটখাটো থলি হাতে দাঁড়িয়ে। কি ব্যাপার এখানে? কিশোরী রাস্তা পার করে আমার সামনে এসে বলল, এখানে মানে? আরে তোমার কাছেই তো আসা। দোল পূর্ণিমার রং লাগাতে হবে না তোমাকে? ইস, আরে আমি তো কিছু নিয়ে বেরোইনি।
আরে তাতে আবার কি, আমার থেকে নিয়ে আমাকেই মাখিয়ে দিও। এই পাকা রংটং নয় তো? আরে না না, শুধু আবির আছে। তারপর বেশ কষে দুজন দুজনের মুখে আবির মাখিয়ে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালাম। রাস্তায় এমন সঙ্গের মতো দাঁড়িয়ে ছিলে কেন? কোথাও যাবে টাবে নাকি? আরে আমি না, গিন্নি বাপের বাড়ি গেল, তাই একটু বাসে তুলে দিতে গেছিলাম। বাহ, তাহলে তো বেশ ভালোই। বাড়িতে আর কোনো সমস্যা নেই। তাহলে একবার তারানাথের বাড়ি থেকে ঢু মেরে আসা যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তারানাথের পায়েও আবির দিয়ে একটু প্রণাম করে আসা যাক। ধর্মতলা থেকে ট্রাম ধরে মটলেনের তারানাথের বাড়ির গলির সামনে এসে কিশোরীকে বললাম, এই আজকের দিনে একেবারে খালি হাতে যাওয়াটা ঠিক উচিত হবে না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। একটা কাজ করা যাক, সামনেই পল্টু ময়রার দোকান, কিছু নিয়ে নেওয়া যাক। আর 7-5 না ভেবে কিশোরীর কথায় পল্টুদার দোকান থেকে 1 কেজি জিলিপি, কিছুটা মঠ, কিছুটা ফুট কড়াই আর গোটা 10 পাঁপড় ভাজা নিয়ে তারানাথের বাড়ির সামনে এসে দরজায় একটা টোকা দিলাম। আসছি। ও কাকাবাবু, তোমরা? হ্যাঁ আমরাই। ঠাকুরমশাই বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, বাবা বাড়িতেই আছেন। ভিতরে এসো, ভিতরে এসো। চারিকে বললাম, চারি, শুভ দোল পূর্ণিমা। চারি আমাকে আর কিশোরীকে টুক করে দুটো প্রণাম করে ভেতর ঘরে বসতে বলে পাশের ঘরে চলে গেল। তারানাথের ঘরে ঢুকতেই তারানাথ আমাদের দেখে বলল, আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। কিশোরী বলল, নিন নিন ঠাকুরমশাই, একটু উঠে দাঁড়ান তো দেখি। কেন হে? প্রণাম করতে হবে না আপনাকে, দোল পূর্ণিমা বলে কথা। একে একে আমি আর কিশোরী তারানাথের পায়ে আবির দিয়ে প্রণাম করলাম। দীর্ঘজীবী হও বাবারা, দীর্ঘজীবী হও। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আর এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য। মিষ্টির ঠোঙাগুলো তারানাথের হাতে দিলাম। এতে কি আছে? আর তেমন কিছু না, এই সামান্য কিছু মিষ্টি আছে। আহ, এসবের আবার কি দরকার ছিল? আর তোমরা এলে এতেই আমি খুশি। আর এনে ফেলেইছো যখন, আর মানাও তো করতে পারি না। দাঁড়াও, চারিকে বলি মিষ্টিগুলো তুলে রাখতে, সন্ধ্যার দিকে খাওয়া যাবে ক্ষণ। আর চারি, মা চারি, হ্যাঁ বাবা, বলো। মিষ্টিগুলোকে মুড়ির কৌটোয় তুলে রাখতো মা, আর না হলে নিতিয়ে পড়বে। সন্ধ্যায় সবাই মিলে খাবো এখন। আর হ্যাঁ, এদেরকে একটু স্নান করার জল দিস তো মা, আজ এরা এখানেই খাওয়া দাওয়া করবে। আচ্ছা বাবা। এই বলে মিষ্টির ঠোঙাগুলো নিয়ে চারি ভেতর ঘরে চলে গেল। তারানাথ বলল, এমন দিনে এলে কিছু ভালো মন্দ খাওয়াতেও পারবো না তোমাদের। একে দোল পূর্ণিমা, তারপর মাছ মাংস বাড়িতে তুলতে নেই, আর নিরামিষ রান্নাই হয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি বললাম, হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই ঠাকুরমশাই, বাড়িতে হলেও তো আজ নিরামিষই হতো। উঠোন থেকে চারির গলা শুনতে পেলাম, কাকাবাবু, ও কাকাবাবু, উঠোনে স্নানের জলটা রাখলাম, আর তারে গামছাটা ঝোলানো রইলো। এই এই, যাও যাও, আগে স্নানটা সেরে খাওয়া দাওয়া করো, তারপর বসে গল্প করা যাবে ক্ষণ। রং মেখে পুরো ভূত হয়ে গেছো তোমরা। তারানাথের কথা মতো স্নান সেরে দুপুরের মধ্যাহ্নভোজ করে গল্পের আসর জমালাম। তারানাথ বলল, তা খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল তো? কিশোরীও আমি একই সাথে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠাকুরমশাই। ঠাকুরমশাই। ব্যাস, তাহলেই হবে। আচ্ছা ঠাকুরমশাই, আজকে একটা নতুন গল্প শুনবো কিন্তু, হ্যাঁ? তা কি গল্প শুনবে শুনি? তা আপনার ভবঘুরেমি জীবনেরই একটা গল্প শোনান না আজ। আচ্ছা বেশ বেশ, তোমরা এই ঘটনাগুলোকে গল্প বলো ঠিকই, কিন্তু
এইগুলো আদপেও গল্প কথা নয়, আমার জীবনের বাস্তবতা। যাক সেসব কথা। হ্যাঁ, একটা ঘটনার কথা মনে পড়ছে বটে। সে আজ থেকে প্রায় বহু বছর আগেকার কথা। তখনও আমার মধুসুন্দরী দেবীর সঙ্গে আলাপ হয়নি। আজ তাহলে সেটাই বলি তোমাদের। তখন আমি ভবঘুরেমি শুরু করেছি, বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। আমি তখন ছিলাম কাশীতে। এমনই এক দুপুর বেলা কাশীর এক ঘাটে বসে আছি। নাম মণিকর্ণিকা ঘাট। নিশ্চিত রূপে এই নাম তোমরা শুনে থাকবে। সামনের দিকে তাকালেই দেখা যাবে গঙ্গার অপূর্ব সৌন্দর্য, আর একটু পাশ ফিরলেই দেখা যাবে অজস্র চিতার সমাগম। মানব সমাজের সমস্ত পাপ পূর্ণ ধুয়ে মুছে বয়ে নিয়ে যাচ্ছে মা গঙ্গা। তারই সাথে কানে ভেসে আসছে মৃত পরিবারের ক্রন্দন ধ্বনি, চিতার কাঠ ফাটার শব্দ, চণ্ডালদের জয়ধ্বনি, পুরোহিতের মন্ত্রপাঠ, গঙ্গার জলস্রোতের সামনের কোনো মন্দির থেকে ভেসে আসা শাঁখ ঘণ্টার মৃদু আওয়াজ। মোটের ওপর বলতে গেলে এক বিচিত্র অনুভূতি, যা হয়তো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। নদীর পানে চেয়ে আছি, এমন সময় আমার পেছনের দিক থেকে মাটিতে লাঠি ঠক ঠক করতে কেউ যেন আমার পাশে এসে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে দেখলাম এক অতিকায় বৃদ্ধ আঘুরি সাধু। মাথায় দীর্ঘাঙ্গী সাদা ধপধপে জটা, দাড়ি গোফে, মুখ সম্পূর্ণ আবিষ্ট। তারই মধ্যে দেখা গেল উজ্জ্বল তেজস্বী দুটি চোখ, কপালে ত্রিপুণ্ড আঁকা, পরনে এক চেটিয়া নোংরা ধুতির ন্যায় কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, মুখ সহ দেহের বাকি অংশে লাগানো রয়েছে চিতার ভস্ম। যেটিকে লাঠি বলে মনে করেছিলাম সেটি হলো একটি ত্রিশূল। ওটাই মাটিতে ঠুকতে ঠুকতে আমার কাছে এসে দাঁড়িয়েছেন। এক দৃষ্টে যে কেউ সেই বৃদ্ধাকে দেখলে ভয় পেয়ে যেতে পারে, কিন্তু আমি পেলাম না, কারণ এই কয়েক মাসের মধ্যেই আমি বেশ কিছু সাধু সঙ্গ ও আঘুরির দর্শন করে ফেলেছি। বৃদ্ধা সাধুকে ষষ্ঠাঙ্গে একটি প্রণাম ঠুকে বললাম, আমায় আশীর্বাদ করুন বাবা। দীর্ঘজীবী হও বাবা। বাবা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার খুব খিদে পেয়েছে। খিদে? তখন তো আমার কাছেই খাবারের মতন কিছু ছিল না। আমার থলিতে একটা ঠোঙার ভেতর কয়েক মুঠো চিড়ে ছিল বটে, আর আমি অনেক আগেই তা খেয়ে ফেলেছি। থলিটি আর একটু হাতড়ে অন্য কিছু খোঁজবার চেষ্টা করলাম, কিন্তু 4 আনা ছাড়া আর কিছুই পেলাম না। সেই 4 আনাই সাধুর সামনে এগিয়ে ধরলাম, বললাম, বাবা, আমার কাছে এই সামান্য কটা পয়সাই আছে, এতে যদি কিছু হয়। বৃদ্ধ অকরি সাধু আমার চোখের দিকে চেয়ে মৃদু হেসে বললেন, এতে কি মাংস হবে? কাঁচা মাংস? মাংস? কাঁচা মাংস? কি বলে সাধু? কাঁচা মাংস এখন কোথা থেকে পাবো? কিরে, এইটুকুতেই বিস্মিত হলি? তাহলে সাধক হবি কি করে? বুঝলাম,
সাধুর খিদে মোটেও পায়নি। তিনি এতক্ষণ আমার পরীক্ষা নিচ্ছিলেন। বললাম, আপনি জানলেন কিভাবে বাবা আমি সাধু হতে চাই? দেখেই বোঝা যায়। বুঝলাম যে সে কোনো সাধু না, ইনি অন্তরের ভেতরকার কথা পড়তে জানেন। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। ইনি হয়তো আমাকে শ্রেষ্ঠ সাধক হয়ে উঠতে সাহায্য করবেন। এমনি এমনি সাধু হওয়া যায় না, সাধু হতে গেলে গুরুর প্রয়োজন হয়। আমি ফের বললাম, বাবা আমি বুঝেছি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন। আমি আপনার চেলারূপে সেবা যত্ন করতে চাই বাবা। সেবা যত্ন করবি, কিন্তু তোর দ্বারা তো সাধু সঙ্গ হবে না। এই কথা আমাকে মাতু পাগলি ও আমাদের গায়ের সেই সাধুও বলেছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি। এই সাধুও তো দেখছি সেই একই কথা বলে, কিন্তু আমি নাছোড় বান্ধা। জীবনের শেষ শক্তি পর্যন্ত সাধু সঙ্গ করব, এই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। সাধুকে বললাম, বাবা আমাকে বাড়ি ফিরে যেতে বলবেন না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে আপনি আপনার চেলা হিসাবে রাখুন, যা বলবেন তাই করব। আমি তোকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলবো না অন্যদের মতো। সাধু কেউ নিজের ইচ্ছে হতে পারে না, প্রকৃতি তাকে চয়ন করে। তোর মনে সাধু হবার ইচ্ছে জেগেছে, কারণ প্রকৃতি তোকে পরখ করতে চায় বলে। আদপে তুই যোগ্য কিনা। ঠিক আছে, আজ গভীর রাত্রে তুই এই মণিকর্ণিকা ঘাটেই আসবি। আমি তখন তোকে জানিয়ে দেব তুই সাধু হতে পারবি কিনা। ওদিকে দেখ কত মরা পুড়ছে এখনো। আঙুল তুলে ঘাটের দিকে উদ্দেশ্য করে বললেন। আমি ফিরলাম সেই অঙ্গুলি নির্দেশের দিকে। সত্যি কতই না মৃতদেহ। আর ঘুরিয়ে সাধুকে কিছু বলতে যাব, দেখি সাধু অদৃশ্য, কোথাও কেউ নেই। বুঝলাম সাধু আর কথা বলতে চান না, তাই আমাকে ঘাড় ফেরানোর জন্য ওই কথাগুলো বলেছিলেন। মনে মনে সাধুর উদ্দেশ্যে একটা প্রণাম ঠুকে যথাস্থানে গিয়ে বসে পড়লাম। সামনেই দেখলাম সূর্য প্রায় অস্ত যায় যায়। মনে মনে ভাবলাম এখান থেকে আর নড়ছি না, দেখতে দেখতেই রাত হয়ে যাবে। আগে সাধুর সঙ্গে দেখা করব, তারপর সব কিছু। দেখতে দেখতেই রাত হলো, তারপর হলো গভীর রাত। চারিপাশে অজস্র চিতা তখনও গনগন করে জ্বলছে। আমি তখনও একই জায়গায় এক ঠায় বসে সাধুর অপেক্ষায়। একই জায়গায় বসে থাকার দরুন কোমর পিঠ আড়ষ্ট হয়ে গিয়েছে। মশার কামড়ে বিরক্তি লাগছে, আর পারা যাচ্ছে না। কখন আসবেন সাধু, আর যে তর্স হয় না। এমনই ভাবছি, হঠাৎ সেই একই শব্দের পুনরাবৃত্তি কানে ভেসে এলো। কেউ যেন মাটিতে লাঠি ঠুকতে ঠুকতে আমার দিকে এগিয়ে আসছে। বুঝতে আর কোনো সমস্যা হলো না, সাধু এসে পড়েছে। ঘাড় ঘুরিয়ে উঠে দাঁড়িয়ে সাধুকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাধু বললেন, তুই এখনো এখানে বসে? তোর তো ভারী জেদ দেখছি।
হ্যাঁ বাবা, তোমারই অপেক্ষায়। আমার যে আর তস হয় না বাবা। ঠিক আছে, আয় আমার পিছু পিছু। সাধুজির কথা মতনই ওনাকে অনুসরণ করে ওনার পেছন পেছন হাঁটা দিলাম। এতক্ষণ লক্ষ্য করেছিলাম না, দেখলাম সাধুর হাতে একটি মাঝারি মাপের থলি। কি আছে ও থলিতে? ভাবলাম একবার জিজ্ঞাসা করি। পরক্ষণেই ভাবলাম না, থাক, সাধু যদি নিজে বলতে চান তাহলেই বলবেন। কিন্তু থলিখানার আকৃতি দেখে মনে হলো কিছু ভারী জিনিসই আছে তাতে। যা হোক, সাধু আমাকে সেই মণিকর্ণিকার ঘাটের ধার বরাবর নিচের দিকে নামিয়ে থলি থেকে একটা মনুষ্য কঙ্কাল মুন্ড আমার হাতে দিয়ে নদীর দিকে উদ্দেশ্য করে বললেন, যা, কোমর অব্দি জলে নেবে 3টে ডুব দিয়ে এতে অর্ধেক গঙ্গা জল ভরে আনবি। আচ্ছা বাবা, যা বলবেন। আমি সাধুজিকে কোনো প্রশ্ন উত্তর করলাম না, কিন্তু মনে মনে এটুকু বুঝতে পারলাম তিনি কোনো বিশেষ ধরনের যজ্ঞ করাতে চান আমাকে দিয়ে। কেন? কঙ্কালে জল ভরানোর সঙ্গে যজ্ঞের কি সম্পর্ক? আছে আছে, অনেক সম্পর্ক আছে, কিন্তু তন্ত্র সাধনার সব বিষয়বস্তু তোমাদের জানানোর মতো নয়। শুধু এটুকু জেনে রাখো কি কি ঘটলো তারপর। যাই হোক, কোথায় ছিলাম? সাধুর কথা মতো ধীরে ধীরে মনুষ্য কঙ্কাল মুন্ডটা হাতে নিয়ে নদীতে নামলাম। 3টে ডুবো দিলাম। কঙ্কাল মুন্ডটা অর্ধেক গঙ্গা জলে সম্পূর্ণ করে সাধুর কাছে ফিরে এলাম। এসে বললাম, বাবা, এরপর কি করব? আয় আমার পেছন পেছন। সাধু সেই নদীর চর ধরে এগোতে লাগলেন। আমি ওনাকে অনুসরণ করে এগোতে লাগলাম। মাইল খানেক চর ধরে হাঁটবার পর সাধু আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে এলেন। চারিদিকটা চোখ ফিরিয়ে দেখবার চেষ্টা করলাম। না, কিচ্ছুটি দেখতে পেলাম না। শুধু বুঝতে পারলাম খুব কাছাকাছি কোনো জঙ্গল জাতীয় কিছু আছে, কারণ বেশ খানিকটা দূরে একটা ধুনি জাতীয় কিছু জ্বলছে। সেই ধুনির মৃদু আলো কিছুটা স্পষ্ট আর কিছুটা অস্পষ্ট। গাছের ডালপালায় প্রায় ঢাকা পড়ে যায়। সাধুজি বললেন, ওই ধুনির দিকে আমার পেছনে পেছনে আয়, সাবধানে আসবি, জঙ্গলের কাঁটা পায়ে ফুটে যেতে পারে। আমি বললাম, বাবা, কি আছে ওখানে? ওটাই আমার ঘর, আয়, আর কথা বাড়াস না। জঙ্গলের ঝোপঝাড় ঠেলে সেই ধুনির উদ্দেশ্যে এগোলাম। মনের ভেতরে কেমন যেন ভয় ভয় লাগলো। এখানকার বাতাস যেন রীতিমতো ঘন। চারিপাশ থেকে অজস্র জন্তু জানোয়ারের মৃদু আর্তনাদ কানে ভেসে আসছে। শেষমেশ ধুনির কাছে এসে উপস্থিত হলাম। ধুনির মৃদু আলোতেই দেখতে পেলাম চারিপাশে অজস্র মনুষ্য দেহের হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। গাছের ডালপালা ও লতা পাতা দিয়ে সাধু একটি মাথা বাঁচানোর ছাউনি তৈরি করেছেন। দেখেই মনে হলো সাধুজি এখানেই থাকেন।
সাধুজি একটি আসন দেখিয়ে আমায় বসতে বললেন। তারপর নিজে হাতের ত্রিশূলটা জোর শব্দে মাটিতে গেঁথে দিয়ে ধুনির পাশের আর একটি আসনে আমার উল্টো অভিমুখে বসলেন। তারপর থলি থেকে এক এক করে যজ্ঞের সরঞ্জাম বার করতে লাগলেন। ঘি, বেলপাতা, যোগীডুম্বুর পল্লব, বেলকাঠ, আরো কত কি। আমি হাঁ করে সাধুর কাণ্ড কীর্তি দেখতে লাগলাম। তারপর সাধুজি আমার পানে চেয়ে বললেন, শোন, আজ আমি তোকে দীক্ষা দেব, কিন্তু তার আগে আমার কথা মতন তোকে কিছু কাজ করতে হবে, বুঝলি? হ্যাঁ বাবা, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। বেশ, তোর হাতের মনুষ্য মুন্ডুটাকে ওই ধনির বেদিতে নামিয়ে রাখ। সাধুর কথা মতন তাই করলাম। সাধনার সব কথা তোমাদের বলবার মতন নয়, তাই যজ্ঞ ক্রিয়ার বিষয়বস্তু অতি সংক্ষেপেই তোমাদের কাছে শোনাচ্ছি। শুধু এটুকু জেনে রাখো, এর পরিণাম ছিল অতি ভয়াবহ। নিজের চোখে না দেখলে তাকে বিশ্বাস করা সম্ভব নয়। সাধুজি একের পর এক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, আর আমাকে সেই মন্ত্রের পুনরাবৃত্তি করতে বললেন। সাধুজির কথা মতন আমি তাই করলাম। দেখলাম ধীরে ধীরে সেখানকার বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। কোথা থেকে হঠাৎ ঝড় বইতে লাগলো। সেই বাতাসের প্রকোপ এতই তীব্র যে জঙ্গলকে ওলট পালট করে দিচ্ছে। মনে হচ্ছে যেন এই বিশাল পলাশ বন মাথার ওপর হুমড়ি খেয়ে পড়লো বলে। অজস্র বুনো জন্তু জানোয়ার চারিপাশ থেকে চিৎকার করতে করতে উন্মাদের মতন ছুটে পালাচ্ছে। কোথা থেকে কালো ঘন মেঘ পূর্ণিমার চাঁদকে গ্রহণের মতন আবিষ্ট করে প্রবল বজ্রপাত সহ হুঙ্কার করে উঠল। সে কি বিকট শব্দ! এমন বজ্রপাত জীবনে কখনো শুনিনি। এরই মাঝে সাধু উচ্চ কণ্ঠে আমার দিকে চেয়ে বললেন, দেখছিস প্রকৃতির কি ভয়ঙ্কর রূপ? আমি বললাম, বাবা, এমনটা হচ্ছে কেন? কিছুক্ষণ আগে অবধি তো সবই ঠিকঠাক ছিল। যজ্ঞ শুরু করবার পর থেকে এমনটা কেন? আমি তোকে বলেছিলাম না, প্রকৃতি তোকে পরখ করতে চায় তুই যোগ্য কি না। প্রকৃতির এই ভয়াবহ রূপ দেখে কি মনে হয় তুই আদতে যোগ্য? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, এই ঝোড়ো হাওয়া কিছুতেই যজ্ঞের আগুনকে স্থির রাখতে দিচ্ছে না। প্রবল বজ্রপাত ঘটিয়ে বারে বারে জানান দিচ্ছে এই যজ্ঞ যাতে সম্পন্ন না করতে পারে। তার মানেটা কি দাঁড়ায়? প্রকৃতি চায় না তুই সাধু হোক। তোর মধ্যে এখনো ভোগ বিলাসিতা পূর্ণমাত্রায় বর্তমান রয়েছে। সাধু হওয়া মানে শুধু বাড়ি পরিত্যাগ করা নয় রে পাগলা। পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, অবশেষে নিজেকেও পরিত্যাগ করতে। তুই কিছুক্ষণ আগে জানতে চাইছিলি না যজ্ঞের পর কি হবে? হ্যাঁ বাবা, কি হবে? পিণ্ডদান, পিণ্ডদান। পিণ্ডদান? সে তো বাবা মা আত্মীয় পরিজন মারা গেলে হয়। হ্যাঁ ঠিক, কিন্তু অগরী সাধুদের ক্ষেত্রে তা নয়। সম্পূর্ণ সাধু হওয়ার আগে তোকে নিজের হাতে পরিবারের সকল ব্যক্তির ও সর্বশেষ নিজেরও পিণ্ডদান করতে হবে। তুই এসব পারবি না, বললাম না?
ওর মধ্যে এখনো ভোগ বিলাসিতা সম্পূর্ণ বিরাজমান। তাহলে এখন আমার যে বড় ইচ্ছা সাধু হবার, আমি যে পারবো না সংসার ধর্ম পালন করতে। জেদ করিস না। তোর ইচ্ছে অনিচ্ছা থেকে বিশেষ জরুরি প্রকৃতি তোকে কিরূপে দেখতে চায়। কিন্তু হ্যাঁ, আমি তোকে একেবারে খালি হাতে ফেরত পাঠাতে পারবো না। এই কথা বলেই সাধু তার মাথার জটাখানা থেকে আচমকা একটা হ্যাঁচকা টান মেরে কোচা খানেক চুল ছিঁড়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে আমার হাতে দিয়ে বললেন, যা, এগুলো নিয়ে চলে যা। জীবনে কখনো কোনো বিপদে পড়লে এই চুলের মধ্যে থেকে একটা দুটো আগুনে পুড়িয়ে আমায় স্মরণ করিস, আমাকে তোর পাশে পাবি। আমি আর কোনো কথা বাড়ালাম না। ভাবলাম ওনার সঙ্গে জেদ করাটা আর উচিত হবে না। সাধুকে ষষ্ঠাঙ্গে একটি প্রণাম ঠুকে সেই স্থান ছেড়ে বিদায় নিলাম। আবারও সেই অরণ্যের ঝোপঝাড় ঠেলে সেই গঙ্গার চড়ায় উপস্থিত হলাম। আকাশের দিকে চেয়ে দেখলাম কালো মেঘ কেটে গিয়েছে অনেকক্ষণই। ভোরের হালকা আলো নদীর চরকে মুখরিত করে তুলেছে। মনটা কেমন যেন ভেঙে গেল। সাধুর শেষ কথাগুলো কানে যেন এখনো ভেসে ভেসে আসছে। কি আর করা যাবে, আবার সেই নদীর চর ধরে হাঁটা দিলাম। একটু এগোতেই দেখলাম একটি মাঝি নদীর চরে নৌকার ওপর বসে ধূমপান করছে। তার উদ্দেশ্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, বলছি এখানে কাছাকাছি কোনো বসতি আছে? মাঝি সেই হাতের বিড়িখানা নদীর চরে ফেলে আমার কাছে এসে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, এই চড়াটা পার করলেই ডোমারি গ্রাম। কেন বলুন তো? আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। কোথায় যাব, কি করব, তার কিছুই বুঝে উঠতে পারছি না। তা একটা কাজ করুন না ঠাকুরমশাই, আপনি আমার বাড়িতে চলুন। এই ডোমারি গ্রামেই আমার ভিটে, খুব বেশি দূরে নয়। ভাবলুম না, মানা করাটা উচিত হবে না। বড় খিদেও পেয়েছে। কাল সেই দুপুরবেলা দুমুঠো চিড়ে খেয়েছিলাম। ঘাটে বসে বসে শরীরটাও আড়ষ্ট হয়ে গিয়েছে, আর পারা যাচ্ছে না। তারপর কাল রাতে যা ঘটলো, ওফ! লোকটাকে বললাম, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন ঠাকুরমশাই। লোকটি ভারী মিশুকে। এ বাবা, লোকটার সঙ্গে এত কথা বললাম, কিন্তু লোকটার নামটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। ভাই, কিছু মনে করো না, আসলে তোমার নামটাই না আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আগে আমার নাম কমলাকান্তি মণ্ডল। আর আমার নাম তারানাথ চক্রবর্তী। তা ঠাকুরমশাই, আপনি এখানে এলেন কিভাবে? এই জায়গাটা তো বড়ই নির্জন, তেমন কেউ তো এখানে আসে না। ভাবলাম অমলকে আসল ঘটনাটা বলাটা উচিত হবে না, অন্তত এই মুহূর্তে তো একদমই না। তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম, আসলে আমি ভব ঘুরে, যেদিকে দু চোখ যায় সেদিকেই পা বাড়াই, আর ওই সাধু সঙ্গ করে বেড়াই। তাহলে ঠাকুরমশাই, আপনি তো অনেক সাধু সঙ্গ করেছেন, আপনার অনেক জ্ঞান আছে এই বিষয়ে। এই যেমন ধরুন সাধনা, তন্ত্র সাধনা, হোমযজ্ঞ, আবার ধরুন ভূত প্রেতকে নিজের কাবুতে আনা। আমি একটু মৃদু হেসে বললাম, তা ওই আর কি। তা তুমি তো দেখছি এই বিষয়ে অনেক কিছুই জানো, কোথা থেকে শিখলে সব? আসলে ঠাকুরমশাই, আমাদের বাড়িতে না কয়েক মাস আগে এক ভিখারি বুড়ি এসেছিল। সে বলল, এবার কমল তার আসল ঘটনাটা বলতে শুরু করলো।
মা, মা, ও মা, বাড়িতে কেউ আছো? দুটি ভিক্ষা দেবে? 3 দিন হলো কিছু খাইনি মা। কে কে মা তুমি? কোথা থেকে আসছো হে? অনেক দূর থেকে মা। দুটি খাবার কিছু দাও না, পেটে জ্বালা যে আর সয় না। দাঁড়াও, আনছি। এই বলেই কমলের স্ত্রী ভেতর ঘরে চলে গেল। যখন ফিরে এলো তখন তার হাতে এক বাটি মুড়ি আর গোটা 5 বাতাসা, আর অন্য হাতে 1 ঘটি জল। বুড়ির সামনে নামিয়ে রেখে বলল, নাও, খেয়ে নাও, এইটুকুই ছিল, আর কিছু নেই। হ্যাঁ, আর টাকা পয়সা কিছু চেও না বাপু। সেই ভিখিরি বুড়ি উঠোনের পাশের এক মাটির ঢিপিতে হেলান দিয়ে বসে হাতের লাঠিখানা দেওয়ালে ঠেকিয়ে অতি তৃপ্তিতে মুড়ির বাটিতে ঘটির সামান্য কিছুটা জল ঢেলে খেতে শুরু করলো। খাওয়া শেষ করে সেই মুড়ি মাখা অবশিষ্ট জলটাকে চুমুক দিয়ে খেয়ে নিয়ে ঘটির বাকি জলটা দিয়ে বাটিটাকে ধুয়ে দালানের ওপর রেখে দিল। তারপর গৃহগিন্নির উদ্দেশ্যে একটা হাঁক দিল, মা, মারে, ঘটি আর বাটিটা দালানে রাখলুম, ধুয়ে দিয়েছি। হ্যাঁ, আর চললুম, আবার একদিন আসবো এখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখে যাও, পড়ে যেওনি যেন আবার। হ্যাঁ, দেখেই যাব। এই বলেই বুড়ি লাঠি ঠক ঠক করে চলে যাচ্ছিল। হঠাৎ কি মনে হলো পেছন ফিরে আবার গৃহগিন্নিকে একটা হাঁক দিল, মারে, মা। আবার কি হলো বাপু? আবার কি চাই? না না, কিচ্ছু চাই না। তুই আমায় আজ অন্ন দিলি, তোর খারাপ আমি কোনোদিনও চাইবো না। কিন্তু তবুও বলছি, কদিনের মধ্যে তোর সংসারে বিপদ আসতে চলেছে। কি বিপদ তা আমি বলবো না, তবে তুই একটু সংযত থাকিস। হ্যাঁ, কি বলো হে? তুমি অন্তর্যামী নাকি গো? যাও যাও, আর মাথা খেও না, বেলা বেড়ে যাচ্ছে। যাও তো দেখি, ঘরে অনেক কাজ পড়ে আছে। তা আমি চলেই যাচ্ছি, কিন্তু কথাটাকে উপহাস হিসেবে নিস না মা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও তো এখন, যত সব ফালতু। এই বলেই সেই বুড়ি কমলের ভিটে ছেড়ে চলে গেল। এই ঘটনার পর কয়েক হপ্তাহ কেটে গিয়েছে। তারই মাঝে বৈশাখের এক ঝড় বাদলার রাতে কমলের একমাত্র মেয়ে প্রবল জ্বরে পড়ল। এমনই ঝড় উঠেছে চারিপাশে যে বৈদ্যকে ডেকে আনাও প্রায় অসম্ভব। অগত্যা কোনো উপায়ও নেই। বৈদ্যকে না ডেকে আনলে যে মেয়ের শরীর আরো কাহিল হয়ে পড়বে। শেষমেশ কমল তার গিন্নিকে বলল, বলি আমি বৈদ্য ডাকতে চললুম, ছাতাখানা দাও তো। একটু দাঁড়িয়ে যাও না, ঝড়টা একটু থামুক। না না, এ ঝড় থামবার নয়, আর দেরি করাটা উচিত হবে না। এই বলেই ধড়মড় করে ছাতাখানা খুলে সাইকেলে চড়ে কমল বৈদ্যের সন্ধানে বেরিয়ে পড়ল। গায়ে শেষ প্রান্তেই মনমোহন বৈদ্যের বাড়ি। কোন রকমে ছাতা সহ সাইকেলকে সামলে ঝড় ঠেলে মনমোহনের বাড়ি অবধি পৌঁছালো। বৈদ্যমশাই, ও বৈদ্যমশাই, একটু বাইরে আসুন না। আরে কে হে এত রাত্রে ঝড় বাদলার দিনে? আমি কমল গো, কমল মাঝি। আরে কমল, এত রাত্রে কি ব্যাপার?
মেয়েটার না খুব জ্বর উঠেছে, বিছানায় ছটপট করছে, একটু চলুন না। তা এত রাতে এই ঝড় বৃষ্টিতে কাল গেলে হবে না? না না, এখনই চলুন। মেয়ের শরীর খুব কাহিল হয়ে গেছে, সারাদিন কিচ্ছুটি খায়নি, বিছানায় কাতলা কাছাড় খাচ্ছে। আচ্ছা, চলো দেখি। গিন্নি, ছাতাখানা আর ওষুধের ব্যাগটা দাও তো দেখি। শেষমেশ মনমোহন বাবু আর কমলের অনুরোধ ফেলতে পারলেন না। তারপর কমলের কথা মতন মনমোহন বাবু সেই ঝড় ঠেলে কমলের বাড়িতে এলো। কমলের মেয়েকে 20-25 মিনিট ধরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বললেন, বৌমা, কটা ওষুধ দিয়ে যাচ্ছি, আজকে রাত্রে আর কাল সকালে খাইয়ে দিও। আশা করি কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে। তা মেয়েটার কি হয়েছে বৈদ্যমশাই? তা তো কিছু বললেন না। ও কিছু হয়নি, ও কিছু হয়নি। হ্যাঁ শোনো, ঠান্ডা গরমের আবহাওয়া তো, আর তাই দেখে জ্বর সর্দি হয়েছে। ও ঠিক হয়ে যাবে, চিন্তা করো নি বাবা। এই বলেই মনমোহন বৈদ্য চলে গেলেন। মেয়েকে রাতে ওষুধ খাওয়ানো হলো, তারপর সকালেও ওষুধ খাওয়ানো হলো, কিন্তু মেয়ের জ্বর আর কিছুতেই ছাড়লো না। সময় শতে শতে আরো যেন বেড়ে যেতে লাগলো। শেষে কমলের স্ত্রী একদিন বলল, বলি শুনছো, আর গ্রামের ডাক্তার এনো না, শহর থেকে একটা ডাক্তার ধরে আনো। অবশেষে শহরের ডাক্তারই ধরে আনা হলো। সেও প্রায় আধা 1 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করে কিছু ইঞ্জেকশন দিয়ে 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এই আশ্বাসন দিয়েই চলে গেল। কিন্তু মেয়ের শরীর আর ঠিক হলো না। শেষমেশ শেকড় বাকড় তাবিজ মাদুলিরই আশ্রয় নিতে হলো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। যত সময় যেতে লাগলো ততই জ্বর ধীরে ধীরে রোগে রূপান্তর হলো। তার সাথে সাথেই কমলের মেয়ের শরীরে যেন নানান রকম পরিবর্তনও দেখা দিতে শুরু করলো। ধীরে ধীরে গোটা শরীর যেন কুচকুচে কালো হয়ে যাচ্ছে। গলার স্বরেরও আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা যায়। কমলের ফুটফুটে মেয়েটা যেন ধীরে ধীরে এক পৈশাচিক রূপ ধারণ করতে লাগলো। এত দূর অবধি বর্ণনা করে কমল থামলো। আমি কমলের মুখ থেকে সব ঘটনা শুনবার পর তাকে বললাম, ডম্রযোগিনী। ডম্রযোগিনী? আসলে কি জানো তো কমল, আমাদের এই প্রেত সাধনায় ডম্রযোগিনী বলে কিছু প্রেতাত্মা ইহলোকে বসবাস করে। এরা তারাই যারা মৃত্যুর পর মুক্তি পায়নি। এরা অত্যন্ত নিম্ন প্রেত সাধনায় সিদ্ধ। শ্মশানে মশানে ঘুরে বেড়ায় আর কোমল শরীরের সন্ধান করে, যাতে তাদের মারফত নিজেদের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে পারে। একটি শরীরকে সম্পূর্ণ কাবু করতে এই ডম্রযোগিনীদের 6-6টি মাস লেগে যায়। আচ্ছা, তুমি আমাকে কত মাস বললে তোমার মেয়ে জ্বরে আক্রান্ত হয়েছে? এই তো এই সামনের অমাবস্যা এলে 6 মাস সম্পূর্ণ হবে। তাহলে তো আর পড়ে রইল কেটে কুটে মাত্র 14 দিন। তা তোমার মেয়ের এখন অবস্থা কেমন? তা ঠাকুরমশাই ওই আর কি, যেরকমটা বললাম তার থেকেও অবস্থা এখন আরও শোচনীয়। এই তো ঠাকুরমশাই, আমরা বাড়ি চলে এসেছি, আপনি নিজের চোখেই দেখুন না। গিন্নি, ও গিন্নি, একটু বাইরে বেরাও, দেখো কে এসছে। হ্যাঁ, কে গো? কে উনি? ইনি হচ্ছেন একজন সাধক মানুষ, কটা দিন এখানেই থাকবেন, আর মেয়ের এই অবস্থা থেকে ইনি আমাদের উদ্ধার করতে পারেন। আসুন আসুন, ভেতরে আসুন।
এরপর আমি কমলের ঘরের ভেতর ঢুকলাম। কমলের মেয়েকে দেখলাম। ওহ, সে কি বীভৎস রূপ হয়েছে তার! এ কোনো মানব কন্যার রূপ তো হতেই পারে না। সর্বাঙ্গ যেন কালো ছায়ায় সম্পূর্ণ আবৃত, দাঁতগুলো হিংস্র পশুর মতন বাইরে বেরিয়ে এসেছে। আরো দেখলাম বিছানার সাথে তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। বোঝাই গেল মানব দেহের ভেতরের পৈশাচিক পিশাচিটা যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে, তাই এই প্রচেষ্টা। কমলকে বললাম, আচ্ছা কমল, আমার না একটু সময় লাগবে, আমি এখনই কিছু বলতে পারবো না। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যেমনটা ভালো বোঝেন। এইসব কথাবার্তা শেষ করবার পর দুপুরের খাওয়া দাওয়া সেরে কমলের সঙ্গে এই সব বিষয় নিয়েই কথাবার্তা বলছিলাম। কি করব না কি করব তা আমি কিছুই বুঝতে পারছি না। কমলকে তার এই বিপদের হাত থেকে রক্ষা করব কিভাবে? হে ঈশ্বর, আমার মাথায় কিচ্ছুটি ঢুকছে না। শেষমেশ বিরক্ত হয়ে কমলকে বললাম, না কমল, বাড়িতে আর বসা যাচ্ছে না, মাথা একেবারে কাজ করা বন্ধ করে দিচ্ছে। চলো নদীর ধার থেকে একবার ঘুরে আসি। হ্যাঁ, আপনি যখন বলছেন তাহলে চলুন। এরপর আমরা গ্রাম পেরিয়ে আবার সেই নদীর ধারে এসে দাঁড়ালাম। ভাবলাম, নদীর ঠান্ডা হাওয়া শরীরে লেগে মাথাটা যদি একটু খোলে। এই ভাবতে ভাবতে দাঁড়িয়ে এদিকে ওদিকে দেখছি, হঠাৎ পাশ থেকে এক বৃদ্ধ মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। বাছা, পাশ ফিরে দেখি এক অতিকায় বৃদ্ধ মহিলা, পরনে ছেঁড়া সাদা রঙের কাপড় আর হাতে তেল চকচকে বাঁশের লাঠি। দেখাই গেল এই লাঠিটার ওপর ভর করে নুয়ে পড়া শরীরটাকে দাঁড় করিয়ে রাখতে সামাল পায়। বৃদ্ধা আমার মুখের দিকে চেয়ে বললেন, বাছা, 2 টাকা দিবি? বড় খিদে পেয়েছে, 2 দিন হলো কিচ্ছুটি খাইনি। মা, আমার কাছে তো এখন কিছু নেই। আচ্ছা কমল, তোমার কাছে কিছু হবে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, 2 টাকা আছে মনে হয়। কমল ধুতির কুচায় গোজা কিছু পয়সা থেকে 2 টাকা বার করে বুড়ির হাতে দিল। তারপর বলল, এই নাও ঠাকুমা, আর কিছু হবে না। এতেই হবে বাবা, আর কিচ্ছু লাগবে নে। এই বলেই বুড়ি লাঠি ঠুকে ঠুকে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ কি মনে করে পেছনে ফিরে আমার দিকে চেয়ে বলল, সাধুকে স্মরণ কর, সাধুকে। সাধুই তোকে এই বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। বুড়ির এই শেষ কথাগুলো শুনে আমার মাথায় বিদ্যুতের মতো নাঘুরি সাধুর জটা থেকে ছিঁড়ে দেওয়া চুলের কথাগুলো মনে পড়ে গেল। তৎক্ষণাৎ কমলকে উত্তেজিত ভাবে বলে উঠলাম, কমল, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন ঠাকুরমশাই, কি হলো? এখন কিছু বলার সময় নেই, তাড়াতাড়ি বাড়ি চলো। আমরা কমলের বাড়ির দিকে দৌড় দিলাম। মনে মনে সেই বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে একটা প্রণাম করলাম। বুঝলাম উনি কোনো সাধারণ বৃদ্ধা নন, হয়তো ঈশ্বরই ওনাকে আমার সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন, যাতে কমলের পরিবারকে এই বিপদের হাত থেকে আমি উদ্ধার করতে পারি। পথে যেতে যেতে কমলকে বললাম, কমল, আমাকে একটা বাতি আর ওই পাশের ঘরটা ঘন্টাখানেকের জন্য ছেড়ে দিও। কি
কি হচ্ছে তার কিছুই বুঝতে পারলো না কমল ঠিকই, কিন্তু সে আমাকে বিশ্বাস করে তার মেয়ের জীবন আমার হাতে ছেড়ে দিয়েছে। তাই সে আমাকে কেন, কি জন্য আর কি দরকার তা একবারও জানতে চাইল না। শেষে কমলের বাড়িতে পৌঁছে একটি বাতি ও আমার ঝোলাখানা নিয়ে পাশের ঘরের দরজা বন্ধ করে সেই আঘরি সাধুকে মনে মনে স্মরণ করে থলির ভেতর থেকে কাগজে মোড়া চুলগুলোর মধ্যে থেকে একটি চুল বার করে সেই বাতির আগুনে পোড়ালাম। তারপর চোখ বন্ধ করে সাধুর অপেক্ষা করতে লাগলাম। ঘন্টা খানে কেটে গেল, কিন্তু সাধুজির কোনো চিহ্নই নেই। মনে মনে ভাবলাম, আমাকে ঠকাননি তো উনি, শেষমেশ বুকা বেনে গেলাম। না না, এই সবই ভাবছি, চোখটা এবার খুলবো করছি, হঠাৎ সামনে থেকে সেই আঘরি সাধুর বৃদ্ধ খসখসে গলা শুনতে পেলাম। কিরে, বড় তাড়াতাড়ি মনে করলি যে আমাকে? সাধুজিকে ষষ্ঠাঙ্গে প্রণাম ঠুকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সাধুজি বললেন, মানব শরীর থেকে ডম্রযোগিনী তাড়ানো এত সোজা কাজ নয়। এরা অতি নিম্ন পেট সাধনায় আবৃত। শেষ অমাবস্যা হবার আগে এদের মানব শরীর থেকে তাড়াতে না পারলে এরা অমর হয়ে যায়। পৃথিবীর আর কোনো শক্তি নেই এদেরকে আটকানোর মতো, বুঝলি? তা সাধুজি, আমি এখন কি করব? আমি তো এর কোনো উপায় জানি নে। আমি বলে দিচ্ছি, যেমন যেমন বলবো তেমন তেমন করি। সামান্য ত্রুটিও ঘোর বিপদ ডেকে আনতে পারে। এই বলেই সাধুজি যজ্ঞ ক্রিয়ার সমস্ত উপায় আমায় জানিয়ে দিয়ে অদৃশ্য হলেন। আমি আরো একবার সাধুজিকে প্রণাম করলাম। তারপর ঘর থেকে বেরিয়ে কমলকে বললাম, কমল, তোমাকে কিছু ভেঙে বলার সময় আমার কাছে নেই। কিছু ফর্দ করে দিচ্ছি, কালই তার ব্যবস্থা করে ফেলো। আর তার সাথে সাথে 9টা কুচকুচে কালো ছাগল জোগাড় করে রাখো। মনে রেখো, কুচকুচেই যেন হয়, গায়ে যেন কোনো দাগ না থাকে। আর হ্যাঁ, এ পুজো তোমার ভিটেতে হবে না। আসবার পথে তোমাদের গায়ে একটা কালী মন্দির দেখেছিলাম, সেই কালী মন্দিরের আটচালাতেই এ যজ্ঞ হবে। আর সময় নষ্ট করো না কমল, তোমার মেয়েকে বাঁচানোর এই শেষ প্রচেষ্টা যা আমরা করতে পারি। কমল আমাকে আর কোনো প্রশ্ন করলো না। রাতারাতির মধ্যেই পুজোর সমস্ত সরঞ্জাম জোগাড় হয়ে গেল। কমল গায়ের সমস্ত লোককেই এই যজ্ঞের কথা শোনালো। গ্রামের সমস্ত লোকই এই বিষয়টিতে তৎপর হয়ে উঠল। কমল গরিব মানুষ, 9টা ছাগল আবার কুচকুচে কালো, জোগাড় করা তার পক্ষেও অসম্ভব। তাই গ্রামের লোকেরা এর ওর বাড়ির পোষা ছাগলের মধ্যে থেকে বেছে বেছে কুচকুচে 9টা ছাগল জোগাড় করে আনলো। পরের দিন সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়ে গেল। চারিদিকে অজস্র ঢাক ঢোলে গোটা গ্রাম মেতে উঠেছে। সন্ধ্যা হয় এমন সময় যজ্ঞ আরম্ভ করলাম। দাউ দাউ করে হোমের যজ্ঞ হতে লাগলো। সাধুজির শিখিয়ে দেওয়া মন্ত্র আমি উচ্চারণ করতে লাগলাম। রাত 1টার সময় হোম সম্পন্ন হলো। এবার হবে বলি। তার আগে কমলের মেয়েকে সামনের গঙ্গা থেকে 4-5টা হৃষ্টপুষ্ট লোক স্নান করিয়ে এনে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখল।
এই দৃশ্য দেখে কমল ও তার স্ত্রীর বুক কেঁপে কেঁপে উঠল। কিন্তু আর কোনো উপায়ও তো নেই। যদি ডম্র যোগিনী তার চরম সীমায় পৌঁছে যায় তাহলে কারোর সাধ্য নেই তাকে সামলে রাখার মতো। যাই হোক, মন্দিরে মায়ের পায়ে কাস্তার ঠেকিয়ে ভেজা চপচপে ছাগলগুলোকে একে একে বড়ি কাঠে নিয়ে আসার হুকুম দিলাম। তারপর সেই কুচকুচে কালো ছাগলগুলোকে একের পর এক বলি দিলাম। তারপর সেই 9টা ছাগলের রক্ত একটা মালসায় করে কমলের মেয়ের কাছে গিয়ে তার মাথায় ঢালতে শুরু করলাম। সেই দৃশ্য দেখে গায়ে সমস্ত মানুষ ভয়ে শিউরে উঠল। তারপর এক মুঠো ভস্ম বিড়বিড় করে মন্ত্র পড়ে ছুঁড়ে মারলাম সেই দেহধারী ডম্র যোগিনীর মুখে। তারপর সেই দেহধারী ডম্র যোগিনীর যন্ত্রণা কাতর স্বর সারা আকাশ জুড়ে ছেয়ে গেল। ধীরে ধীরে একটা কুচকুচে কালো অন্ধকার কমলের মেয়ের শরীর থেকে বাইরে বেরিয়ে এসে আকাশ পথে মিলিয়ে গেল। তারপর ধীরে ধীরে কমলের মেয়ে স্বাভাবিক হয়ে উঠল। সবাই মিলে ধরাধরি করে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে রাখল। পরের দিন সকাল থেকেই কমলের মেয়ে সম্পূর্ণ স্বাভাবিক। এই সব ঘটনার দিন দুয়েক পর আমি কমলকে বিদায় জানিয়ে আবার ভবঘুরেমি শুরু করলাম। কমল কিছুতেই আসতে দিতে চাইল না, কিন্তু দুমুঠো ভাতের জন্য তো আমি সাধু হতে বেরোইনি। সাধু সঙ্গ আমার ভাগ্যে থাকুক আর নাই থাকুক, ইচ্ছাটা চিরকালই আমার মধ্যে রয়ে যাবে। এই বলে তারানাথ গল্প শেষ করল। চারি আমাদের জন্য সেই জিলিপিগুলো নিয়ে এলো। মহা আনন্দে আমি আর কিশোরী সেই জিলিপিগুলো শেষ করে বাড়ির দিকে রওনা দিল। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট অরিজিনাল প্রেজেন্স অর্ঘ্য চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও ডম্র যোগিনী। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, বিভূতির কণ্ঠে অনির্বাণ কায়েত, কিশোরীর কণ্ঠে অগ্রজ পাঠক, বিভূতি স্ত্রীর কণ্ঠে মৌহা ব্যানার্জি, ভিকারি বুড়ি ও ডম্র যোগিনীর কণ্ঠে সহেলি দাস, মাঝির কণ্ঠে স্বপ্নময় পাঠক, মাঝি স্ত্রীর কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী, চারির কণ্ঠে সৌমিলি পাল, অঘরী সাধুর কণ্ঠে তন্ময় চক্রবর্তী, তারানাথ ও মনমোহন বৈদ্যর কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। আজকের গল্পটা এই মানে যেটা আপনারা শুনলেন সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।